অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা আপনি তো যান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি, এবং ওনার যিনি লং টাইম কলিগ এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ ক্যান্সারের পেশেন্ট, তাকে তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। আর আশিক চৌধুরীর বিষয়ে আপনি আশিক চৌধুরীকে আপনি কোশ্চেন করতে পারেন। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি যে আমি আপনাকে বলি, উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এইটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন, এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কীভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেননা পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। এই নেট ওয়েলথ অ্যাকুমুলেশনটাও যাতে জিরো হয়, সেগুলো ওনার যে 3.0, আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। আরেকটা কি যেন বললেন, হাতিয়ার বিষয়ে তো আপনি দেখেছেন যে একটা হয়েছে। বাকি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ওইখানে যে সরজমিনে যে আপনারা রিপোর্ট করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের ইনভেস্টিগেশন আমাদেরকে অনেক ক্ষেত্রে সরকারকে বা জনগণকে আরও জানাতে আরও বেটার ইনফর্ম করে। অনেক ক্ষেত্রে হয় যে আমরা রিমোট যে কোনো জায়গায়, আমি নিজে জার্নালিস্ট হিসেবে দেখেছি যে আমরা রিমোট একটা জায়গার থেকে আমরা যখন কথা বলি অনেক দূরে, তখন এই পুরো কথাটা সরাসরি ওই জায়গাটা না গেলে এই পুরো কি ঘটনাটা ঘটেছে এটা জানা যায় না, মানে তখন অনেক সময় বিভিন্ন পক্ষের কথা শুনতে হয়। তো এটা আমি সবাইকে ইনভাইট করব, আপনারা কি হয়েছিল পুরোপুরি এই জিনিসটা যাতে আপনারা সরজমিনে যে এটা রিপোর্ট করতে আমি আরও আপনাদেরকে এনকারেজ করছি। আমরা এটা মনে করি না, মানুষ যে বৃহৎ পরিসরে প্রচুর মানুষ 60% মানুষ যে ভোট দিয়েছে, সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা, এই ইলেকশনটা এবং একটা ফেস্টিভ মুডে হয়েছে, কোনো ভায়োলেন্স হয়নি। আমাদের নারীরা খুব বড় পরিসরে তারা ভোট দিতে পেরেছেন, আমাদের মাইনরিটি ভাই বোনরা ভালো ভোট দিতে পেরেছেন। এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের আমি বলবো যে তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। এবং এটা দেখেন, এটা কি ফেস্টিভ ছিল, এরকম ফেস্টিভ ইলেকশন আমি তো দেখিনি তেমন একটা। অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি তো উপদেষ্টা ছিলেন না। আর উনি আজকে কেন উনি ছেড়েছেন, উনি ওনার ফেসবুকে যেটা ভেরিফাইড অ্যাকাউন্ট, সেখানে উনি এটা এক্সপ্লেন করেছেন। আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। আর উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন,
এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। এই তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান, দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবেন। শফিক ভাই, আমি মোহন, আমি ৭১ টিভিতে কাজ করি এখানে ভাই। সেটা হচ্ছে জানতে চাই যে এই যে শপথ অনুষ্ঠান যেটা হবে, সংসদ সদস্য এবং গণ যেটা পরিষদ হচ্ছে ৬ মাস কাজ করবে, সেই জায়গায় আসলে শপথটা কে পড়াবেন প্রথমত? আরেকটি হচ্ছে যে আমরা এতদিন দেখেছি বঙ্গভবনে আসলে মন্ত্রী পরিষদের বই শপথটা হয় সেই দক্ষিণ প্লাজায় হবে। এইটা আসলে কি রাষ্ট্রপতি পড়াবেন নাকি অন্য কেউ পড়াবে, এই যদি একটু। এই বিষয়টা আপনি ল অ্যাডভাইজার, উনি তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সও দেখেন, উনি এটার উত্তর দিবেন। কে শপথটা পড়াবেন আমি বললাম যে আমরা হয়তো কালকের মধ্যে জানবেন আপনারা। এনি আদার কোশ্চেন? বাহারাঙ্কার বলছিলাম ডেইলি স্টার থেকে। কই বাহার? এদিকে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এইভাবে 2 দিন মানে মন্ত্রিসভার শপথ গ্রহণের 2 দিন আগে 2 ধরনের এক হচ্ছে এইভাবে কখনো মন্ত্রী পরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়নি। এই সরকার সেটা 10 বছর পর একজন কর্মচারীকে এনে মন্ত্রী পরিষদ সচিব নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক। আবার মন্ত্রী পরিষদ গঠনের 2 দিন আগে তার পদত্যাগ, এটা কি কারণে সেটা তো জাতিকে জানানো উচিত। এটা সরকারের ব্যর্থতা, কেন তিনি থাকতে চাইলেন না? আমি আবারও বলি, আমরা এই নিয়ে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা দেখেছেন। উনি বলেছেন উনি ব্যক্তিগত কারণে উনি আসলে ওনার রেজিগনেশন করতে চাচ্ছিলেন ইলেকশনেরও বেশ কিছুদিন আগে। উনি চিফ অ্যাডভাইজারের কাছে এসে দেখা করে এটা উনি জানিয়েছিলেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইলেকশনের সময় তো ক্যাবিনেট সেক্রেটারি তো মাঠ প্রশাসনের সাথে পুরো মেলবন্ধন করেন, পুরো মাঠ প্রশাসনটা ওনার তত্ত্বাবধানে থাকে। আমরা 2টা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসের, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। এই 2টা ইলেকশনে যেহেতু মাঠ প্রশাসন কে একটা কোঅর্ডিনেশনের একটা ইস্যু আছে, সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান।